Goes for the big shot. They win it, Bangladesh, and they win it in style. They're in the final. What a performance! বাঘের থাবায় তছনছ পাকিস্তান। 2012 এর প্রতিশোধ নিয়ে এশিয়া কাপের স্বপ্নিল ফাইনালের মঞ্চে বাংলাদেশ। মাশরাফিরা 5 উইকেটে হারালো আফ্রিদিদের। একাত্তরের 2রা মার্চ স্মরণে অপরাজেয় বাংলার পাদদেশে পতাকা উত্তোলন। এই দিনেই শোষণের বিরুদ্ধে সাড়া দিয়েছিলেন আমজনতা। রাজধানীতে 2 ভাই বোন ও হত্যার ঘটনায় বাবা মা ও খালা র্যাবের জিম্মায়, করা হবে জিজ্ঞাসাবাদ। হত্যা রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশও। তথ্য প্রযুক্তি সেবা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে পারলে দুর্নীতি দূর হবে, বললেন প্রধানমন্ত্রী। 125টি উপজেলায় আইসিটি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন। এবং উত্তরায় গ্যাস বিস্ফোরণে মারাত্মক দগ্ধ সুমাইয়ার আক্ষেপ, হাজার আকুতিতেও এগিয়ে আসেননি কেউই। একটু সাহায্য পেলে এতজনকে মরতে হতো না। নিচে নেমে পুরো কাপড় তো পুড়ে গেল, নিচে ছিল সালার চোট, ওটাই নামে আমার গায়ে দিছে। কত মানুষ সবাই তাকাই রয়েছে, কেউ আগায় না। শুরুতেই এশিয়া কাপের খবর। আবারও ক্রিকেট দুনিয়া কেঁপে উঠল বাঘের গর্জনে। এবার বাঘের থাবায় তছনছ পাকিস্তান। সেই সাথে প্রতিশোধের 16 আনা পূরণ করলো টাইগাররা। কারণ 2012 সালের ফাইনালে এই মিরপুরে পাকিস্তানের কাছে মাত্র 2 রানে হেরেছিল বাংলাদেশ। এ জয়ে স্বপ্নিল ফাইনালের মঞ্চে উঠল বাংলাদেশ। 6 মার্চ স্বাগতিকদের প্রতিপক্ষ ভারত। এশিয়া কাপের বাকি ম্যাচগুলো এখন শুধুই আনুষ্ঠানিকতায় রয়ে গেল। ইতিহাস রচনার এদিন পাকিস্তানকে 5 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে 7 উইকেটে 129 রান করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে 5 বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন সৌম্য সরকার। 2012 সালের এশিয়া কাপের ফাইনালে নন স্ট্রাইকে থেকে যিনি দলের হার দেখেছিলেন, সে মাহমুদুল্লাহর হাত ধরে আসলো কাঙ্ক্ষিত জয়। সে সঙ্গে নেওয়া হলো মধুর প্রতিশোধ। আবারও এশিয়া শ্রেষ্ঠত্বের ফাইনালে বাংলাদেশ। অগ্নিঝরা মার্চে আবারও গর্জন বাঙালিদের। শেষ 2 ওভারে যখন দরকার 18 রান, স্মৃতিতে 4 বছর আগের এশিয়া কাপের ফাইনাল। কিন্তু এবার আর কাঁদতে হয়নি, মিরপুরের গ্যালারি মাত্র জয়োল্লাসে। পুরো ম্যাচে পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদির মুখে হাসি ফুটেছিল হয়তো একবারই, সেটা টস জয়ের। কিন্তু দিনটা যে বাংলাদেশের তার ইঙ্গিত ছিল ম্যাচের প্রথম ওভার থেকেই। তাসকিনের দুর্দান্ত গতিময় বোলিংয়ে শুরুতেই কোণঠাসা পাকিস্তান। সেই চাপেই পরের ওভারে আলামিনের প্রথম বলে আউট খুররম মঞ্জুর। পিএসএল দুর্দান্ত ফর্মে থাকলেও এশিয়া কাপে নিজের ছায়ায় ঢাকা শারজিল খান। টুর্নামেন্টে প্রথমবারের মতো বল হাতে নিয়ে উইকেট আরাফাত সানির। কাঁপতে থাকা পাকিস্তানের টপ অর্ডারকে একরকম ধসিয়ে দেয় ম্যাশকিন। হাফিজ 2 ও আগের ম্যাচে 50 পাওয়া উমর আকমল যখন ফিরলেন স্কোরবোর্ডে, তখন পাকিস্তানের রান 4 উইকেটে 28। প্রথম 10 ওভারে আফ্রিদির দল তুলল মাত্র 34 রান, যা তাদের টি-20 ইতিহাসে সর্বনিম্ন। কিন্তু মিরপুরের উইকেটে দেখে শুনে ব্যাট করলে যে রান আসবে, সে পথ দেখালেন সরফরাজ ও শোয়েব মালিক জুটি। পঞ্চম উইকেটে নিজেদের টি-20 ইতিহাসে সর্বোচ্চ 70 রানের জুটি গড়েন এই দুজন। শোয়েব 41 করে ফিরে গেলেও সরফরাজ ক্যারিয়ারের দ্বিতীয় 50 তুলে নেন। পাকিস্তানের শেষ 5 ওভারে আসে 50 রান, যাতে বাংলাদেশের বিপক্ষে নিজেদের সর্বনিম্ন হলেও লড়াই করার মতো 129 রানের পুঁজি পায় আফ্রিদিরা। টি-20 ইতিহাসে আগে ব্যাট করে 130 বা তার কম রান করে মাত্র একবারই জিতেছে পাকিস্তান। তার বিপরীতে টাইগারদের টি-20তে আগে 17 জয়ের 10টি পরে ব্যাট করে। এমন পরিসংখ্যানের সঙ্গে দলে ফেরা তামিম ইঙ্গিত দিচ্ছিলেন দুর্দান্ত সূচনার। এবারের আসরে আমিরকে প্রথম ছক্কা হাঁকান সন্তানের মুখ দেখে দেশে ফেরা তামিম। তবে ইনিংসটা বড় করতে পারেননি, আউট হন 7 রানে। কিন্তু ওপেনিংয়ের পুরনো সঙ্গে ফিরে গেলেও ছন্দে ফেরার ইঙ্গিত সৌম্যর। দৃষ্টিনন্দন সব শটের পসরা সাজিয়ে বসেন সৌম্য। মাঝে দুর্দান্ত ফর্মে থাকা সাব্বির 14 রানে ফিরে যান। অন্যদিকে ক্যারিয়ারের প্রথম 50 থেকে 2 রান দূরে থাকতে সৌম্য আউট হলেও তখনও উইকেটে মুশফিক সাকিব। তবে 16 রানের ব্যবধানে অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে মুশফিক ও সাকিব আউট হলে মিরপুরের গ্যালারিতে বাড়তে থাকে উত্তেজনা, সাথে আস্কিং রান রেটও।
হাতের মুঠোয় থাকা ম্যাচ তখন ফসকে যাবার উপক্রম। কিন্তু মাশরাফি শুধু অধিনায়কই না, ক্রিকেটার হিসেবেও যে অনন্য তার প্রমাণ আবারও দেন। আমিরের পরপর 2 বলে 2-4 তুলে নিলে ম্যাচের পাল্লা আবারও হেলে যায় টাইগারদের দিকে। সেখান থেকে আর ফিরতে পারেনি আফ্রিদির দল। ক্রিকেটে পাকিস্তানের দাপট যে এখন অতীত তা আবারও প্রমাণ করে টাইগাররা। যে পাকিস্তান টানা 16 বছর অজেয় ছিল, তাদেরই টানা 5 ম্যাচে হারালো মাশরাফির বাংলাদেশ। পারেনি শ্রীলঙ্কা, পারল না পাকিস্তান। সব সংশয় উড়িয়ে দিয়ে টি-20-র সবচেয়ে অভিজ্ঞ দলটিকে বাংলাদেশ হারালো নিজেদের চেনা মঞ্চে। এবার এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুটটা মাশরাফির জন্য জয় করতে চায় বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এবার অন্যান্য প্রসঙ্গ। রাজধানীর রামপুরায় 2 ভাই বোন অরণি ও আলভি হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদ করতে বাবা, মা ও খালা এখন র্যাবের জিম্মায়। স্বজনরা জানান, বুধবার বেলা 11:15টার দিকে র্যাব 3-এর একটি দল তাদের জামালপুরের বাসায় আসে। পরে তারা নিহত অরণি ও আলভির বাবা, মা ও খালাকে নিয়ে আরও জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। এ সময় র্যাব কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য জানার জন্য নিহতের বাবা মাকে আরও জিজ্ঞাসাবাদ করতে তাদের ঢাকায় নিয়ে আসা হচ্ছে। মঙ্গলবার রাতে 2 শিশুর লাশ তাদের গ্রামের বাড়ি জামালপুরে পৌঁছায়। এর আগেই তাদের বাবা মা সেখানে চলে যান। সোমবার দুপুরে বাসি খাবার খেয়ে তাদের মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। কিন্তু পরদিন ফরেনসিক রিপোর্টে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া যায় রিপোর্টে। শরীরের বিভিন্ন জায়গায় মেলে আঘাতের চিহ্ন। যদিও চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে, ভিসেরা রিপোর্ট পাওয়ার পরই 100% নিশ্চিত করে বলা যাবে মৃত্যুর কারণ। এদিকে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, পরিবারের সদস্য ও চিকিৎসকদের বক্তব্য মাথায় রেখে ভাই বোন হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশও। বুধবার দুপুরের সময় সংবাদকে তিনি একথা জানান। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে জানান তিনি। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে যেসব আলামত, ওই খাবার, তাছাড়া খাবারের যেসব আলামত আমরা সংগ্রহ করেছি, সেগুলো ফরেনসিক টেস্টের জন্য আমরা মহাখালীতে পাঠিয়েছি। খুব স্বল্প সময়ের মধ্যে আমরা সেগুলো পেয়ে যাব। আর এর মধ্যে আমরা খুব চেষ্টা করতেছি ময়নাতদন্ত রিপোর্টটা তাড়াতাড়ি সংগ্রহ করার। আর তার বাবা অভিযোগ দিলে সেই অভিযোগ আমরা নেব, সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেব। আর যদি তারা একান্ত অভিযোগ না দেয়, সেক্ষেত্রে আমরা আমাদের আইনগতভাবে যে ব্যবস্থা আছে, আমরা সিনিয়রদের সাথে কথাবার্তা বলে সে ব্যবস্থা নেব। এদিকে ভাই বোন হত্যার ঘটনায় ভিসেরা ও খাদ্য পরীক্ষার জন্য পুলিশকে অনুমতি দিয়েছেন আদালত। শরীরে আগুন নিয়েই দৌড়ে 7 তলা থেকে নিচে নামছিলেন সুমাইয়া বেগম। বাঁচাও বাঁচাও বলে হাজার আকুতি করেও প্রতিবেশীদের সাহায্য পাননি তিনি। উত্তরার গ্যাস বিস্ফোরণের ঘটনায় স্বামী সন্তানদের হারিয়েছেন। এখন আশঙ্কাজনক অবস্থায় তিনি বার্ন ইউনিটে চিকিৎসাধীন। সুমাইয়া বলেছেন, সেদিনের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। তারই এক স্বজন রেকর্ড করেছেন কথাগুলো। পোড়া শরীরের কষ্ট ছাপিয়ে সুমাইয়ার এখন একটাই কষ্ট, কেউ যদি সেদিন এগিয়ে আসতেন, হয়তো বেঁচে যেত তার স্বামী আর আদরের সন্তানরা। গ্যাসের পাওয়ার কম ছিল। গ্যাস যখন উঠছে তখন আমাদের সিলিন্ডারে গ্যাস ছিল না। আমার 3 দিন কিনা খাইছি খাবার। তবে মিস্ত্রি আইসে নিছে, ওইটা বাড়াই পাওয়ারফুল রাইসে দিছে। তারপর থেকে আমাদের গ্যাস চালু হয়েছে। তখন গ্যাস লিক করতো, এখন গ্যাসের গন্ধ পাইছে, কিন্তু চুলা টুলে সবসময় জানালা খোলা থাকতো। তো আশেপাশে মানে চতুর্দিকে চুলার চেক করছে, তখন পাইছে কোনো সমস্যা নাই। গেল পরের দিন সকালে চুলা অল্প জ্বালাইয়া চায়ের পানি দিচ্ছিল। ওর আব্বু বললেন 15-7টা বেরোয় যাবো, নামাজ পড়ে আগে চায়ের পানি দিচ্ছে, তখন কোনো সমস্যা নেই। ওর আব্বু বলে কি ঘরে গ্যাসের গন্ধ আসে, ফ্যানটা সাইডে দিয়ে। এই ফ্যানটা ছাড়ছে, আমি চুলের কাছে গেছি, সাথে ওর আব্বু জাহানরে কোলে পিসছে। আর ধাউ ধাউ করে সেকেন্ডের মধ্যে এত আগুনটা লাগার সাথে সাথে বাথরুম গুলো আটকে গেল। আমি আর সেলেনা বোধহয় নামে আসছি, পিচ্ছিটাও কোলে দৌড়ে নামতেছি আর চিৎকার করতেছি। গেট খুলে নামি আর চিৎকার করতেছি, আগুন লাগছে, সাহায্য করেন, আগুন লাগছে, বাঁচান বাঁচান বসে। 3 নম্বর ফ্লোর 4 নম্বর ফ্লোর, দরজা খুলছে, খুললে আমাকে দেখে দরজা আটকে দিচ্ছে, স্পষ্ট মনে আছে। দরজা খুলে দেয় আগুন মানুষ নামতেছে, তার দরজা আটকে দেয়, কত অমানবিক। আমরা যখন 3 তলায় নামছি তখন তত আগুন লাগে নাই, আমরা তো 7 তলা দিয়ে নামছি। ওই 3 তলার লোক যদি একটা তোষক আইনে জড়াই ধরতো, ওনার নিলে একটা তোষকই যাইতো, আমার বাচ্চাগুলো তো বাঁচত। পরে আমরা নিচে নাইমা পুরো কাপড় তো পুড়ে গেল, নিচে ছিল সালার শট, টাইম আমি আমার গায়ে দিছি। কত মানুষ সবাই তাকাই রয়েছে, কেউ আগায় না। বলি কি আমাদের গায়ে একটা চাদর দেন, আমার গায়ে, মহিলা মানুষ আমাকে একটা চাদর দেন, কেউ দেয় না।
শেষে দারোয়ানরে বলছে কি আমার 2 ছেলে আটকা পড়ছে উপরে, আপনারা তাড়াতাড়ি যান। শালিনে গায়ে পায়ে থাক হয়ে গেছে। বলে কি আম্মু আমি তো বাঁচবো না, আমারে মাফ করে দিও আম্মু। বাবা তুই বাঁচিস, আমি মরে যাই। সাম্প্রতিক গ্যাস দুর্ঘটনা নিয়ে ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, যে কোনো ধরনের গ্যাস দুর্ঘটনা রোধে গ্রাহকদের সচেতনতাই সবচেয়ে জরুরি। এছাড়া এ ধরনের ঘটনা ঘটলে প্রাথমিকভাবে ভুক্তভোগীর কি করা উচিত সে বিষয়েও গুরুত্ব আরোপ করেন তিনি। বুধবার রাতে সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন ফায়ার সার্ভিসের সাবেক এই মহাপরিচালক। শরীরে আগুনের জন্য কিন্তু কম্বল দিয়ে ঢাকাটাই যথেষ্ট নয়, তাকে অবশ্যই পানি দিয়ে ঠান্ডা করতে হবে। খুব উপযোগী হলো যে ঝর্ণার নিচে বসিয়ে দেওয়া, কিংবা যদি বাথটবে দিয়ে পানি ঢেলে তাকে রাখা, আর তাও যদি সম্ভব নয় পাইপ দিয়ে সঙ্গে সঙ্গে তার উপরে পানি অনবরত দিতে থাকতে হবে। কারণ হলো যে উপরে চামড়া যখন আগুন লাগে তখন আগুনটা ভিতরের দিকে যেতে থাকে। আমাদের যে দুর্বল জায়গাটা হলো যে শ্বাসনালী, যখনই আগুন লাগে তখন মুখটাকে ঢাকতে হবে কাপড় দিয়ে, রুমাল দিয়ে, যা আছে ওড়না দিয়ে মুখটাকে ঢাকতে হবে, যাতে করে তাপটা ফিল্টার্ড হয়ে যেন ভিতরে ঢোকে। প্রবাসের সময় আরো থাকছে। শাহজালাল বিমানবন্দর থেকে 1000 অবৈধ এটিএম কার্ড জব্দ, আটক করা যায়নি কাউকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তথ্য প্রযুক্তি সেবা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে পারলে সমাজ থেকে দুর্নীতি দূর হবে। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 125টি উপজেলায় আইসিটি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করে তিনি বক্তব্য দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে তথ্য প্রযুক্তির কোনো বিকল্প নেই। তথ্য প্রযুক্তি শিক্ষা এবং গবেষণায় দেশের 125টি উপজেলায় নির্মাণ করা হয়েছে ট্রেনিং অ্যান্ড এডুকেশন সেন্টার। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়ন কার্যক্রমে তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে বাংলাদেশ আর্থসামাজিকভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, শুরুতে ডিজিটাল বাংলাদেশ নিয়ে অনেকের মনে সংশয় থাকলেও এখন তা বাস্তবতা। যখন আমরা প্রথমে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব ঘোষণা দিই, অনেকে এটা নিয়ে ঠাট্টা তামাশাও করেছেন। সে সময় নানা সমস্যা ছিল, বিদ্যুতের সমস্যা ছিল, পানির সমস্যা ছিল, রাস্তাঘাট অবকাঠামোর সমস্যা ছিল। কোথাও কেউ একটু সমস্যা পড়লে আমাদেরকে নিয়ে ঠাট্টা করতেন, এই তো ডিজিটাল হয়ে গেছে। কিন্তু আজকে কিন্তু প্রমাণ হয়েছে যে না, বাংলাদেশ সত্যি ডিজিটাল। শেখ হাসিনা বলেন, তার সরকারের উন্নয়নের মূল লক্ষ্য ধনী আর গরিবের বৈষম্য কমিয়ে আনা। তাই উন্নয়নের সুফল শহরের পাশাপাশি গ্রামের তৃণমূল মানুষের কাছেও পৌঁছে দিতে কাজ করছে তার সরকার। এই নতুন প্রযুক্তি ব্যবহার করলে আমরা কিন্তু এগিয়ে যেতে পারি। সমাজকে দুর্নীতিমুক্ত করা, উন্নয়ন প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়ন করা, নিরীক্ষা কার্যক্রম আরো ব্যাপকভাবে করা এবং উন্নয়নের গতিকে ত্বরান্বিত করা, এই কাজগুলি খুব সহজ হয় শুধুমাত্র প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। কম্পিউটার শিক্ষা এবং কম্পিউটারের উপরে ট্যাক্স তোলা বা এইটাকে আরো সার্বজনীন করা, এটা কিন্তু সবসময় আমার ছেলে সজীব অজের জয় সেই কিন্তু পরামর্শ দিয়েছে। এখন পর্যন্ত প্রতিটি পদক্ষেপ তার কাছ থেকে আমরা পরামর্শ নিই। প্রথম পর্যায়ে 125টি প্রশিক্ষণ কেন্দ্রের পাশাপাশি দ্বিতীয় পর্যায়ে 160টি, তৃতীয় পর্যায়ে 170টি এবং পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় নির্মাণ করা হবে এমন প্রশিক্ষণ কেন্দ্র। সকলে উপহার। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বিচার বিভাগ নিয়ে কথা বলার জন্য গণমাধ্যমকে স্বাধীনতা দেয়া হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এস.কে. সিনহা। বুধবার দুপুরে তিনি সিলেট জজ আদালতে 20টি এজলাসকে ডিজিটালে রূপান্তরকরণ উপলক্ষে এক অনুষ্ঠানে একথা বলেন। এ সময় বিচার বিভাগ নিয়ে গণমাধ্যমের সমালোচনার প্রতিবাদ করে তিনি বলেন, গণমাধ্যমের অতি স্বাধীনতা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। আমাদের দেশে মিডিয়া যথেষ্ট স্বাধীনতা লাভ করে, কিন্তু আর্টিকেল 39 এটা কিন্তু সাবজেক্ট টু ল, এটা একেবারে আনলিমিটেড লিবার্টি দেয়নি। বেশি লিবার্টি কিন্তু জনগণের মঙ্গল নিয়ে আসে না। লিবার্টির একটা সীমাবদ্ধতা থাকা উচিত। আজকে কোনো বিচারকের কাছে হয়তো রিটায়ারমেন্টে চলে গেছে, 6-7 বছরের আগে রায় পড়ে আছে। আমি যখন এই কথাগুলো বলি, যারা বিভিন্ন প্রশ্নতে কথা বলেন, এই কথাগুলো তাদের কাছে হয় না। তারা উল্টো প্রধান বিচারপতিকে
কীরকম যাতে হেয় করা যায় এটাই চিন্তা করে। শব্দ দূষণের কথা বলে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রো রেলের রুটের বিরোধিতা করে তাদের বক্তব্য অমূলক ও অযৌক্তিক বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার বিকেলে সড়ক ভবনে জাইকার সঙ্গে ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট এবং মাতারবাড়ি কয়লা নির্ভর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণের লক্ষ্যে পরামর্শক সেবার চুক্তি সইয়ের পর তিনি বক্তব্য দেন। ঢাকা ইউনিভার্সিটি পরিবেশ পলিউটেড হবে বা নয়েজ পলিউশন এখানে হ্যাজার্ডাস পরিস্থিতি সৃষ্টি করবে, এটা একেবারেই অমূলক ধারণা। কারণ লেটেস্ট সাউন্ড প্রুফ সিস্টেম এই মেট্রো রেলের সঙ্গে আছে, কাজে নয়েজ পলিউশনটা এখানে বাড়বে না। মেট্রো রেল হওয়াতে নয়েজ পলিউশন এখানে কমে যাবে। হাতে লাল সবুজের পতাকা আর চেতনায় দেশের স্বাধীনতাকে ধারণ করে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন দিবস। এসব আয়োজন যেন ফিরিয়ে নিয়ে যাচ্ছিল 1971 সালের মার্চের সেই উত্তাল দিনে। ঐতিহাসিক বটতলায় উত্তোলন করা সবুজের মাঝে বাংলাদেশের মানচিত্র খচিত সেই প্রথম পতাকা কিভাবে বাঙালির প্রাণে তুলেছিল মুক্তির মন্ত্র, সেই স্মৃতিচারণ করেছেন মুক্তিযোদ্ধা ইতিহাসবিদরা। আর নতুন প্রজন্ম শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় স্মরণ করেছে অগ্রজদের। সবুজ জমিনের মাঝে লাল বৃত্তর পতাকা, যে সবুজ প্রতিনিধিত্ব করে শ্যামল বাংলা প্রকৃতিকে, আর লাল বারবার স্মরণ করিয়ে দেয় বাঙালির স্বাধীনতা সংগ্রামের পেছনে সব শহীদের বুকের তাজা রক্তকে। বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন দিবসকে ঘিরে প্রতিবারের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় বর্ণিল অনুষ্ঠানের। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ দিবসের তাৎপর্য তুলে ধরা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের নানা আয়োজনে। সেই দিন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনের পথে যে যাত্রা শুরু করেছিল বাঙালি জাতি, সে জাতি আজ এগিয়েছে অনেক দূর। কত ধরনের ঘটনা ঘটেছে এই দেশে, এগুলো হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতার নিরিখে আজকে 2016 সালে আমরা জাতীয় পতাকা উত্তোলন দিবস উদযাপন করছি। আমরা আর কয়েকদিন পরে 7ই মার্চে উপনীত হব, যেদিন বঙ্গবন্ধু কার্যত বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এবং তার কিছুদিন পরে আমরা 25শে মার্চের সেই কালো রাত, সেই বিভীষিকাময় রাতের কথা স্মরণ করব। এবং তারপর দিন 26শে মার্চ আমরা আমাদের এই দেশের এই প্রজাতন্ত্রের স্বাধীনতা দিবস উদযাপন করব। ওই দিন স্বাধীন বাংলাদেশের আকাশে পতাকা উড়ানোর মাধ্যমেই জনগণের কাছে পৌঁছে গিয়েছিল স্বাতন্ত্র্যবোধ আর স্বাধিকারের আহ্বান। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। যুক্তরাষ্ট্রের সুপার টুইজডে প্রাইমারিতে 7টি রাজ্যে ডেমোক্রেট হিলারি বিজয়ী, রিপাবলিকানদের পক্ষে ট্রাম্পের জয় 7টিতে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 1000 অবৈধ এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত বিভাগ জানায়, বুধবার সকালে বিমানবন্দরের এয়ার ফ্রেড ইউনিটের কুরিয়ার বিভাগ থেকে এই অবৈধ কার্ডগুলো উদ্ধার করা হয়। হংকং থেকে আসা থাইল্যান্ডের একটি বিমান TG321 বিমানে এই কার্ডগুলো আনা হয়। এগুলোর যেমন বৈধ কোনো কাগজপত্র ছিল না, তেমনি খালাসের চেষ্টাও হয়েছে অবৈধভাবে। কার্ডগুলোতে কান্ট্রি অফ অরিজিন, ট্রেড ডেসক্রিপশন ও ট্রেডমার্ক না থাকায় এগুলো অবৈধ ঘোষণা করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত বিভাগ। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। কার্ডগুলো কার নামে এসেছে, এটি কোন এয়ারওয়ে বিল নাম্বারে এসেছে, কে পাঠিয়েছে, এটা আমরা ঘুরে দেখব। দোষী যারা আছে তাদেরকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করব। যেহেতু এটা অবৈধভাবে এসেছে এবং এটা কাউন্টারফেট আইটেম, সুতরাং এটা অবৈধ কাজে ব্যবহার হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে এবং এটা একটা ফিনান্সিয়াল ক্রাইমও বটে। আমরা এই বিষয়টা আমলে নিয়েও আমরা তদন্ত কাজ শুরু করেছি।
দেশে 3টি ব্যাংকের 6টি বুথে এটিএম কার্ড ক্লোনিং এর মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার পর এবার সৌদি আরবে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড জালিয়াতির মাধ্যমে 6টি বুথ থেকে প্রিমিয়ার ব্যাংকের 35 লাখ টাকা হাতিয়ে নিয়েছে অপরাধ চক্রের সদস্যরা। বুধবার রাতে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ডক্টর শুভঙ্কর সাহা। তিনি বলেন, প্রায় 150টি ক্লোন কার্ডের মাধ্যমে এই ঘটনা ঘটিয়েছে অপরাধীরা। এ ঘটনার অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি তদন্ত করেছে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দল। তদন্ত রিপোর্ট অনুযায়ী এতে কোনো বাংলাদেশি জড়িত নয় বলেও জানান তিনি। এদিকে বুধবার রাতে মোবাইলে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ফজলে রশিদ। একটা তদন্ত দল প্রিমিয়ার ব্যাংকে গিয়ে পর্যবেক্ষণ করেছে এবং সেখানে দেখা গেছে যে এটি সৌদি আরবের একটি ব্যাংকের ইস্যু করা আন্তর্জাতিক ক্রেডিট কার্ড। সেটি সৌদি আরবের একটি ব্যাংকের গ্রাহকদের যে কার্ড, সেই কার্ডের ডেটা হয়তো কোনোভাবে ক্যাপচার করে 150টি ক্লোন কার্ড ব্যবহার করে এই টাকাটি নেওয়া হয়েছে, প্রায় 35 লক্ষ টাকার মতো। আমরা পর্যবেক্ষণ করে দেখেছি যে ভিডিও ফুটেজগুলোতে বিদেশি, এটাও বলা একটু মুশকিল, রোহিঙ্গাও হতে পারে। এবার প্রবাসের খবর। আগামী 14 এপ্রিল বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা করেছে ফ্রান্সের স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী। মঙ্গলবার প্যারিসের হোটেল প্যারিজিয়ানে এই সভা অনুষ্ঠিত হয়। প্রবাসী বাঙালিদের এই সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এবারের পহেলা বৈশাখের র্যালি, পান্তা ইলিশের আয়োজন সহ বাংলাদেশ থেকে যাওয়া শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে বলে জানান বক্তারা। আয়োজনকে সফল করতে সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দ তাদের মতামত তুলে ধরেন। সৌদি আরবের রিয়াদে প্রবাসী বাংলাদেশি গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রিয়াদের শাহরজাদ কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠানে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সৌদি আরব অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি মোহাম্মদ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রিয়াদ দূতাবাসের কর্মকর্তা রাসেল হোসাইন, বিশিষ্ট সাহিত্যিক ফিরোজ খান, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আব্দুল আজিজ মীর প্রমুখ। অনুষ্ঠানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি শাখার IGCSE পরীক্ষায় গোল্ড মেডেল প্রাপ্ত 13 কৃতি শিক্ষার্থী এবং JSC ও SSC-তে GPA 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া 3 জন সিনিয়র সাংবাদিক ও 5 জন কবি সাহিত্যিককে অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ স্মরণে আগামী 7 মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ। এই জনসভায় রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বুধবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে এই জনসভাকে সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি একথা বলেন। সভায় আওয়ামী লীগ নেতারা আরো বলেন, যারা স্থানীয় সরকার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ক্রমাগত মিথ্যাচার করছে, তাদের সব প্রোপাগান্ডার বিরুদ্ধে এই জনসভায় প্রধানমন্ত্রীর ভাষণ হবে দিক নির্দেশনাপূর্ণ। আজকে আমরা যখন এগিয়ে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেই মুহূর্তে আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে, সকল আজকে মিথ্যাচারের বিরুদ্ধে, প্রোপাগান্ডার বিরুদ্ধে আজকে মাননীয় প্রধানমন্ত্রী একটি ঐতিহাসিক ভাষণ দেবেন, আমাদেরকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিবেন। এই জনসভায় দল মত নির্বিশেষে সকলে যোগদান করে প্রমাণ করে দিতে হবে বাংলাদেশের মানুষ স্বাধীনতায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। বাংলাদেশের জনগণ যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, তারা সবাই দলকে শেখ হাসিনার নেতৃত্বে আশ্বাসের সাথে প্রমাণ করতে হবে। প্রত্যেক সহযোগী সংগঠন এবং অঙ্গ সংগঠনের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করা হবে, কারণ আমরা চাই যে সহযোগী সংগঠন তারা যাতে সেখানে কন্ট্রিবিউশন করতে পারে সেটা নিশ্চিত করার জন্য আমাদের বর্তমান লক্ষ্য থাকবে এই কৃষককে দিবসকে যথাযথভাবে এবং যাতে লার্জ এবং রেকর্ড পার্টিসিপেশন যাতে হয় সেটা নিশ্চিত করার জন্য আমরা এই সভা
নির্বাচন কমিশনকে সরকার নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, এই কমিশন দিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বুধবার বিকেলে নির্বাচন কমিশনে উদ্বেগ জানাতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। যে কারণে তারা দলীয় ভিত্তিতে এই স্থানীয় সরকার নির্বাচনগুলো করছে, সেই সরকারি কর্মকর্তারা যেন একথা বলার সুযোগ পায় না যে আমি তো জানি না যে আপনার ক্যান্ডিডেট, সরকারের ক্যান্ডিডেট কোনটি। এখানে তাদের মার্কা দিয়ে দেওয়া হয়েছে, কাজে তাদেরকে বাধ্য করা হচ্ছে যে এরাই হচ্ছে সরকারি ক্যান্ডিডেট এবং এটা সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে এবং তোমরা সরকারি চাকরি করতে হলে সরকারি কর্মকর্তাদের পাশ করিয়ে দিতে হবে। এরা হচ্ছে সরকারের থাবার ভেতরে, এদের কিছু করার নেই। এরা যতই নিয়ম কানুন করুন বা যতই বের হবার চেষ্টা করুন, তাতে কোনো ফলাফল হবে না যতক্ষণ না সরকার তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেবে। নরসিংদীতে চাঁদা দাবির প্রতিবাদ করায় দুর্বৃত্তরা আরিফ খন্দকার ও খোকন খন্দকার নামে দুই যুবককে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ করেছে নিহতের স্বজনরা। বুধবার সন্ধ্যায় পৌর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভাগদি এলাকায় নতুন বাড়ি নির্মাণের কাজ করছিলেন রফিকুল ইসলাম। কয়েকদিন যাবত তার কাছে চাঁদা দাবি করে আসছিল স্থানীয় কয়েকজন সন্ত্রাসী। আজও চাঁদা চাইতে গেলে রফিকুলের শ্যালক খোকন খন্দকার তাদের বাধা দেয়। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে খোকনকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এ সময় খোকনের বন্ধু আরিফ বাধা দিলে তাকেও গুলি করে পালিয়ে যায় তারা। এদিকে শুধুমাত্র চাঁদার জন্য নাকি জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। সেকেন্ডারি কোয়ালিটি স্টিল আমদানিতে বিএসটিআই এর সনদ দাখিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। বুধবার দুপুরে রাজধানীর বংশালে এ মানববন্ধনে লোহা ও স্টিল ব্যবসার সাথে জড়িত কর্মচারী, দোকানদার, আমদানিকারক, লৌহ শিল্প কারখানার মালিক সহ বিভিন্ন ব্যবসায়ীরা অংশ নেন। এ সময় রাজধানীর পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকায় দুপুর 12টা থেকে 2 ঘন্টার জন্য দোকান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। মানববন্ধনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, বাণিজ্য মন্ত্রণালয় দুরভিসন্ধি ও উদ্দেশ্যমূলকভাবে সেকেন্ডারি কোয়ালিটি স্টিল শিট ও কয়েল বিএসটিআই কর্তৃক পরীক্ষা করা বাধ্যতামূলক করেছে। এতে দেশের প্রায় 4 লক্ষ ছোট বড় শিল্প কারখানা কাঁচামালের অভাবে ধ্বংস হয়ে যাবে। এছাড়া সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হবে বলেও মন্তব্য করেন ব্যবসায়ীরা। আমাদের মালের স্যাম্পলগুলো কালেকশন করা হবে, তারপরে সেটা ঢাকায় এনে বিএসটিআর অনুমোদনের জন্য আমাদের অনেক সময় লাগবে এবং আমাদের ব্যাংক ইন্টারেস্ট হবে এবং আমাদের অনেক ড্যামারেজ আসবে। তো সেই জন্য সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের বিএসটিআর অনুমোদনটাকে বাতিল করার জন্য। সিআর ম্যানুফ্যাকচারিং কোম্পানির নামে অবৈধ বন্ডের মাল খোলা বাজারে বিক্রি করে তাদের উদ্দেশ্যই বাস্তবায়নের জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই বিএসটিআই এর নামে এই কাজগুলো সম্পন্ন করেছে। তারা চাচ্ছে যে যদি একটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়ে যদি আমরা একটা ভুল তথ্য দিয়ে দিতে পারি, তাহলে তাদেরকে আমরা আউট করে দিলে আমরা চোরা বন্ডালারা, আমরা চোরা ব্যবসায়ীরা আমরা এই দেশে এক হাতে একভাবে ব্যবসা করব। হাজার হাজার কন্টেনার যখন পোর্টে চলে আসবে আর বিএসটিআই যখন করানো হবে, টেস্ট করতে গিয়ে 1 মাস 2 মাস 3 মাস সময় লাগবে, দেখা গেল একটা কন্টেনার যানজট সৃষ্টি হবে। দেশের বাইরের খবর, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পদপ্রার্থী বাছাইয়ের সুপার টুইস্টেতে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্প। উভয়ই নিজ নিজ দলের নির্বাচনে 7টি করে অঙ্গরাজ্যে জয় পেয়েছেন। ডেমোক্রেটদের হয়ে হিলারির নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স কলোরাডো ও জন্মস্থান ভারমন্ট সহ 4টিতে জয় পেয়েছেন। রিপাবলিকানদের হয়ে 3টি অঙ্গরাজ্যে জয় নিয়ে ট্রাম্পের পরে অবস্থান করছেন টেড ক্রুজ। এছাড়া মার্কো রুবিও মিনেসোটায় জয় পেয়ে প্রথমবারের মতো কোনো রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেন। জয়ের পর যুক্তরাষ্ট্রকে সবার দেশ হিসেবে উল্লেখ করে মধ্যবিত্তের উন্নয়নের মাধ্যমে সব বিভাজন দূর করার প্রত্যয় ব্যক্ত করেন হিলারি। আর ট্রাম্পের দাবি, এই জয়ের মধ্য দিয়ে রিপাবলিকানদের গর্বিত ও ঐক্যবদ্ধ করেছেন তিনি। আবারও সমর্থকদের জয়ের উল্লাসে ভাসালেন হিলারি। 12টি রাজ্যে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী বাছাইয়ের সুপার টুইসডেতে ভার্জিনিয়া, আরকানসাস, আলাবামা, ম্যাসাচুসেটস, টেনেসি ও জর্জিয়া সহ 7টি রাজ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্যান্ডার্সকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেছেন হিলারি। এর ফলে এই 7 রাজ্যে 895 জন ডেলিগেটের ভোট নিজের ঝুলিতে পুড়তে পেরেছেন তিনি।
ফ্লোরিডার মায়ামিতে জয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ওবামা প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে বলে রিপাবলিকান নেতারা যে অভিযোগ করছে তা সত্যি নয়। এই দেশ শুধুমাত্র বড় বড় ব্যবসায়ীদের নয়, এদেশ আমাদের সবার। যেসব নেতা মার্কিন সমাজে বিভাজন তৈরি করতে চান তাদের উদ্দেশ্যে বলছি, আমি নির্বাচিত হলে কোনো বিভাজন থাকবে না। মধ্যবিত্তদের জন্য ভালো চাকরি, উন্নত জীবনের সুবিধা নিশ্চিত করব আমরা। যুক্তরাষ্ট্র বরাবরই সফল, এবার এই সাফল্যের সুফল পাবে গোটা জাতি। ডেমোক্র্যাটদের মধ্যে হিলারির নিকটতম প্রতিদ্বন্দ্বী স্যান্ডার্স কলোরাডো ও নিজ জন্মস্থান ভারমন্ট সহ 4টি রাজ্যে জয় পেয়েছেন। একইভাবে রিপাবলিকানদের মধ্যে নিজ জন্মস্থান টেক্সাসে টেড ক্রুজকে টেক্কা দিতে পারেনি কেউ। ওকলাহোমাতেও জয় পেয়েছেন তিনি। রিপাবলিকানদের মধ্যে যথারীতি এগিয়ে ট্রাম্প। সুপার টুইসডে রিপাবলিকান প্রাইমারিতে 7টি রাজ্যে জয় পেয়েছেন এই বিলিয়নিয়ার ব্যবসায়ী। সুপার টুইসডেতে প্রায় 221 ডেলিগেটের ভোট নিশ্চিত করেছেন তিনি। অসাধারণ একটি রাত। আমাদের এই জয় মূলত রিপাবলিকানদের জয়। রিপাবলিকানদের সমর্থক বাড়িয়েছি আমরা। এই জয় আমার দলকে ঐক্যবদ্ধ করেছে। রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে মার্কো রুবিও জয় পেয়েছেন একটি রাজ্যে, আর জন কাসিচ একটিতেও জয় পাননি বলে জানায় বিবিসি। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, সুপার টুইসডেতে 2 দলের বিজয়ী প্রার্থীরাই হবেন সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় সুমাত্রা দ্বীপে 7.8 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য মতে স্থানীয় সময় বুধবার সন্ধ্যা 7:49 এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল সুমাত্রা প্রদেশের রাজধানী পেদাং থেকে 808 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সমুদ্রের 10 কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পরপরই ইন্দোনেশিয়ার সুমাত্রা ও আচেহ প্রদেশে এবং অস্ট্রেলিয়ার কোকোস ও ক্রিসমাস দ্বীপে সুনামির সতর্কতা জারি করা হলেও কয়েক ঘন্টা পর তা প্রত্যাহার করা হয়। এর আগে 2004 সালে উত্তর সুমাত্রার পশ্চিম উপকূলে 8.9 মাত্রার ভূমিকম্পের ফলে আশেপাশের কয়েকটি অঞ্চলে ভয়াবহ সুনামি আঘাত হেনেছিল। এতে অন্তত 2,30,000 মানুষের প্রাণহানি ঘটে। Home to over 250,000 people, is about to suffer its full. On the street behind me, the tsunami surge came flowing up the আবারও এশিয়া কাপের খবর। চাপমুক্ত হয়ে খেলার কারণেই পাকিস্তানের বিপক্ষে জয় এসেছে বলে মনে করেন টাইগার কাপ্তান মাশরাফি বিন মুর্তজা। সেই সাথে বোলিংয়ে দারুণ সূচনা পাওয়ায় পরবর্তীতে ম্যাচের প্রতিটি মুহূর্তে তা আত্মবিশ্বাস জুগিয়েছে বলে জানান তিনি। আর বোলিংয়ে তাসকিন, আলামিন ও ব্যাটিংয়ে সৌম্যর প্রশংসা করেন মাশরাফি। অন্যদিকে ম্যাচ হারলেও দলের বোলারদের প্রশংসা করলেন পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি। পাশাপাশি বাংলাদেশ ভালো খেলেই ম্যাচটি জিতেছে বলে মনে করেন তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন 2 দলের অধিনায়ক। টস হারলেও আমাদের বোলিংয়ে তাসকিন প্রথমেই ওদের চাপে ফেলে দিয়েছিল, সেটাই আমাদের পরে এগিয়ে দিয়েছে। আলামিনও দারুণ বল করেছে। ব্যাট হাতে সৌম্য আর রিয়াদ ম্যাচে জয়টাকে আরো পরিষ্কার করে তুলেছে। ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচটাও চাপ মুক্ত হয়ে খেলতে চাই। সেই সাথে ধন্যবাদ দিতে চাই সমর্থকদেরকেও। আসলে বাংলাদেশ ভালো খেলেই ম্যাচটি জিতে নিয়েছে। আমাদের বোলাররাও ভালো বোলিং করেছে, কিন্তু ব্যাটসম্যানরা জয়ের জন্য স্কোরবোর্ডে যথেষ্ট পুঁজি করতে পারেনি। আশা করি ওয়ার্ল্ড টি20-তে ভালো করব। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। Goes for the big shot. They win it, Bangladesh, and they win it in style. They're in the final. What a performance! বাঘের থাবায় তছনছ পাকিস্তান। 2012 এর প্রতিশোধ নিয়ে এশিয়া কাপের স্বপ্নিল ফাইনালের মঞ্চে বাংলাদেশ। মাশরাফিরা 5 উইকেটে হারালো আফ্রিদিদের। একাত্তরের 2রা মার্চ স্মরণে অপরাজেয় বাংলার পাদদেশে পতাকা উত্তোলন। এই দিনেই শোষণের বিরুদ্ধে সাড়া দিয়েছিলেন আমজনতা। রাজধানীতে 2 ভাইবোন হত্যার ঘটনায় বাবা মা ও খালা র্যাবের জিম্মায়। করা হবে জিজ্ঞাসাবাদ। হত্যা রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশও।
তথ্য প্রযুক্তি সেবা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে পারলে দুর্নীতি দূর হবে বললেন প্রধানমন্ত্রী। 125টি উপজেলায় আইসিটি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন। এবং উত্তরায় গ্যাস বিস্ফোরণে মারাত্মক দগ্ধ সুমাইয়ার আক্ষেপ, হাজার আকুতিতেও এগিয়ে আসেননি কেউই। একটু সাহায্য পেলে এতজনকে মরতে হতো না। নিচে নাইমা পুরো কাপড় তো পুড়ে গেল, নিচে ছিল সালার চোট, টাই নামে আমার গায়ে দিছে। কত মানুষ সবাই তাকাই রয়েছে, কেউ আগায় না। দর্শক, এই ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবিও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, *SL লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।